সোনার কেল্লা আমার সব থেকে প্রিয় সিনেমা। আমি ডিভিডি বা অনলাইন মিলিয়ে অন্তত 40-50 বার তো দেখেছি। আমার পরিবারও দেখেছে, আমার ছেলেও দেখেছে একদম ছোটবেলা থেকে। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সোনার কেল্লা বড় পর্দায় দেখব, এবং সেটা নন্দনের মতো কোনো ভালো সিনেমা হলে। তো যাই হোক, গত সপ্তাহে শুক্রবার সেই স্বপ্নটা আমার পূরণ হলো। আমি বড় পর্দায় প্রথমবার সোনার কেল্লা সিনেমা দেখলাম। এখন আমি এর আগে যতবার দেখেছি সেগুলো ডিভিডি ভার্সন বা অনলাইন ভার্সন, সেগুলো অনেক সময় অনেক রকম গোলমাল থাকে, অনেক কিছু রং এডিট থাকে, বা সাবটাইটেল গুলো অনেক গোলমাল থাকে। তো আমার ধারণা ছিল যে যখন আমি বড় পর্দায় দেখব তখন আমি অরিজিনাল প্রিন্টটাকেই দেখতে পাবো, এবং যদি আমার এই অনলাইনের জায়গায় কোনো ভুল বা কিছু আমি খুঁজে পাই, সেটা ওই আমি মেন প্রিন্টে গিয়ে হয়তো আর সেই ভুলটা দেখবো না। তো আমার যে উপলব্ধি, এই যে বড় পর্দায় দেখা নিয়ে যে উপলব্ধি, সেটাই আমি তোমাদের জানাবো, এবং কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। এটা কোনো রিভিউ নয়, কারণ আমি এর আগেও বলেছি সত্যজিৎ রায় আমার কাছে ঈশ্বরের মতো, আমার কাছে ভগবানের স্থান উনি অধিকার করে আছেন। তার ফলে তার ফিল্ম নিয়ে কোনো রিভিউ করা আমার ক্ষমতার মধ্যে নেই। তবে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমি এই নন্দন হলে এই সিনেমাটা দেখতে গিয়ে প্রথম যেটা উপলব্ধি করলাম, যে এখনো কিছু বাঙালি আছেন যারা সোনার কেল্লা দেখেননি, বা যাদের কাছে সোনার কেল্লা নামটাই পৌঁছায়নি। এই ধারণাটা আমার একদমই ছিল না। আমি জানতাম বাঙালি মানেই সে একাধিকবার সোনার কেল্লা দেখেছে, ভালো লাগুক মন্দ লাগুক, কিন্তু সে দেখেছে। সোনার কেল্লা সম্পর্কে সে জানে, ফেলুদাকে সে চেনে, তোপসেকে সে জানে। কিন্তু আমার এই শুক্রবার দেখতে গিয়ে আমার এই ধারণাটা ভেঙে গেল। আমি দেখলাম অনেকেই সোনার কেল্লা সম্বন্ধে জানেন না, এবং তারা প্রথমবার দেখছেন। এরপরে আমার যেটা নজরে এসছে, সোনার কেল্লা যেহেতু রঙিন ছবি এবং রাজস্থানের প্রেক্ষাপটে, তো আমি দেখলাম পরিচালক লাল রংটা প্রচুর ভাবে ব্যবহার করেছেন। এটা আমি ডিভিডি ভার্সন বা অনলাইন ভার্সনে অতটা আমার নজরে আসেনি, যেহেতু বড় পর্দায় দেখলাম, প্রচন্ড সুন্দর ছবি, অত্যন্ত স্পষ্ট। সেখানে দেখলাম লাল রঙের একটা অতিরিক্ত ব্যবহার আমি চোখে দেখলাম। মানে চাদর লাল, মুকুল সোয়েটার পরছে লাল, লালমোহন বাবুর সুটকেস লাল, লালমোহন বাবুর পকেটের ডায়েরি লাল, লাল রঙের একটা আধিক্য আমার চোখে পড়েছে। এটা অবশ্যই আমার মনে হয় যেহেতু রঙিন এবং বাচ্চাদের জন্য ছবিটা বানানো হয়েছে, তাদের চোখে জিনিসটা দেখতে ভালো লাগবে, এই আগ্রহী হয়তো এই লাল রঙের বেশি ব্যবহার আমি দেখতে পেয়েছি। এরপর আমি কতগুলো লজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমি যখন ডিভিডি বা অনলাইন ভার্সনে দেখেছিলাম আমার মনে হয়েছিল দু একটা জায়গায় আমি কিছু লজিক্যাল মিস্টেক্স পাচ্ছি। এই নিয়ে আমি এর আগে আলোচনা করেছিলাম, অনেকেই আমাকে প্রশংসা করেছিলেন, এবং অনেকেই আবার প্রচুর ভক্তবৃন্দ আছে যারা আক্রমণও করেছিলেন। তো আমি বলছি আমাকে আক্রমণ করে কোনো লাভ নেই। আমি আবার বলছি, উনি আমার ঈশ্বর, উনি আমার ভগবান। যদি ভুল হয়েও থাকে তাহলে সেটা ভগবানের ইচ্ছাকৃত ভুল বলেই আমি মনে করব। তো আমি এই লজিকগুলো নিয়ে একে একে আলোচনা করব। আমার প্রথম যে লজিক্যাল জার্কটা লেগেছে সেটা হচ্ছে ভবানন্দকে নিয়ে। যখন ফেলুদা এবং তোপসে সিধু জ্যাঠার কাছে যায়, 1962-তে এলাহাবাদে ভবানন্দ নামে এক ভণ্ড স্বামীজি তার এক অপগণ্ড চেলার সঙ্গে এক সো কল্ড অলৌকিক প্রক্রিয়ায় হিপনোসিস বা সম্মোহনের সাহায্যে রোগ চিকিৎসা এক জঘন্য ব্যবসা খুলে বসেছিল। তখন তারা ওই ডাক্তার হাজরাকে নিয়ে খবর করতে গিয়ে তারা জানতে পারে যে ডাক্তার হাজরা কয়েক বছর আগে ভবানন্দ এবং তার চেলাকে নাজেহাল করেছিল এলাহাবাদে। অর্থাৎ ভবানন্দ এবং তার চেলা কোথাও ডাক্তার হাজরার শত্রু, সেটা ফেলুদা জানা ছিল।
এরপর যেটা হলো, আমরা কিন্তু তারপর আমরা দর্শকরা জানতে পারলাম যে ভবানন্দ আসলে কে এবং ভবানন্দর চেলাটাও কে। আমরা যে অমিয় বর্মন এবং মন্দার বোসকে দেখতে পাচ্ছিলাম, তারা যে আসলে ওই ভবানন্দ এবং তার চেলানন্দ, সেটা কিন্তু আমরা দর্শকরা জানতে পারছিলাম। কারণ সোনার কেল্লা যখন সিনেমা বানানো হয় তখন এটা ছিল ওপেন মিস্ট্রি। ওপেন মিস্ট্রিতে মূলত চরিত্রের আগে দর্শক সবকিছু জানতে পারে, অর্থাৎ দর্শকের সামনে সব কটা তাস আগে থেকে ফেলে দেওয়া হয়, চরিত্র পরে জানতে পারে। এটা হচ্ছে ওপেন মিস্ট্রি স্টাইল। হুডানিটের ক্ষেত্রে যেটা হয়, হুডানিটে চরিত্র সব আগে থেকেই জানে, ভেতরে রাখে, নিজের মধ্যে লুকিয়ে রাখে, দর্শক একদম সবার শেষে এসে জানতে পারে। সোনার কেল্লা কিন্তু ওপেন মিস্ট্রি ধরনের একটি সিনেমা। তার ফলে আমরা কিন্তু জেনে যাচ্ছি যে ভবানন্দ কোনটা এবং ভবানন্দ চেলা কোনটা। নকল ডাক্তার হাজরা কে তার পরিচয় কিন্তু আমরা জেনে যাচ্ছি ফেলুদার অনেক আগে থেকে। অথচ ভবানন্দ নিয়ে কিন্তু আমরা ওই সিধু জ্যাঠার পর আর কোন রকম আলোচনা শুনতে পাই না। এমনকি সার্কিট হাউসে রাত্রিবেলায় ফেলুদা যখন তোপসেকে এই যে মুকুলকে নিয়ে ঘিরে ওঠা যে রহস্যটা, সেটা নিয়ে যখন আলোচনা করে, সবার কথা বললেও তিনি কিন্তু একবারও ভবানন্দের নাম উল্লেখ করেননি। ভালো লাগছে না রে তোপসে, ভালো লাগছে না। একটা নকশা চোখের সামনে ভেসে ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ ভবানন্দকে নিয়ে যে ফেলুদার মনে কোনো খটকা জন্মেছে, সেটা কিন্তু দর্শকের সামনে একবারও তুলে ধরা হয়নি। যে আমরা দেখতে পাই শত্রু একজনই, যে মুকুলকে যারা কিডন্যাপ করতে চায়, মুকুলকে নিয়ে তারা গুপ্তধন সন্ধান করতে চায়, দরকারে তার জন্য তারা ডক্টর হাজরাকেও ক্ষতি করতে পারে, এটাই আমরা জানতে পারছি। কিন্তু ডক্টর হাজরার যে পুরনো শত্রু ভবানন্দ, সেও যে এই গল্পের মধ্যে কোথাও উপস্থিত থাকতে পারে, তার কোনো আন্দাজ কিন্তু ফেলুদার কথায় বা কোনোভাবে আমরা কখনোই পাচ্ছি না। অথচ যখন প্রি ক্লাইম্যাক্স সিচুয়েশন হচ্ছে, মানে যখন ফেলুদা সোনার পাথর বাটি ইত্যাদি জানতে পারছে, যখন ফেলুদা জানতে পারছে যে ডক্টর হাজরা বলে এতক্ষণ তিনি যাকে চিনতেন সে আসলে নকল ডাক্তার হাজরা, এবং তিনি মুকুলকে নিয়ে কোথাও চলে গেছেন, তার আন্দাজে সেটা জয়সালমীর, তখন তিনি হঠাৎ করে বলছেন যে ভবানন্দের কথা, যে ভবানন্দের ভবের খেলা দেখি কতক্ষণ। হেলু মিত্তিরের টেলিপ্যাথির জোর কত সেটা দেখা যাক। ভবানন্দের ভবের খেলার মেয়াদ যে আর কতদিন সেটাও দেখা যাক। এইটা আমার কাছে খুব লজিক্যাল জার্ক লেগেছে। ফেলুদা ডক্টর হাজরাকে চিনতে পারলেন কোনটা নকল, তিনি যে ভবানন্দ সেইটা ফেলুদা কোথায় জানলেন, কখন জানলেন? এটা নিয়ে যখন আমি অনেককে বলেছি, তারা অনেকে বলেছে এটা ফেলুদার মাথার মধ্যে হয়তো চলেছে, ফেলুদা হয়তো তার বিশ্লেষণ ক্ষমতা দিয়ে এটাকে আবিষ্কার করেছেন, কিন্তু তিনি সেটা বলেননি দর্শকের কাছে, একদম লাস্ট মোমেন্টে বলেছেন। এটাই আমার কাছে আর একটা জাগ, যে সত্যজিৎ রায় তার নিজের লেখা উপন্যাসকে ওপেন মিস্ট্রিতে বদলে ফেললেন সোনার কেল্লার স্ক্রিপ্ট লিখবার সময়, সিনেমা বানাবার সময়, তখন তিনি এই জিনিসটাকে ওপেন করলেন না কেন? এত বড় একটা জিনিস যে ভবানন্দই আসলে ওই অমিয় বর্মনই আসলে ভবানন্দ, নকল ডাক্তার হাজরাই আসলে ভবানন্দ, এটা তিনি দর্শকের সঙ্গে আর কেন শেয়ার করলেন না? একদম শুরুতে আমরা জানতে পারলাম, আর একদম শেষে এলো হঠাৎ করে ভবানন্দের নাম, আমাদেরকে চমকে দিল। অনেকেই চমকাননি, কারণ আমরা আগে থেকেই জানতাম ভবানন্দ কোনটা। তার ফলে উনি যখন বলছেন হঠাৎ করে যে ভবানন্দের নামটা, তখন কিন্তু অনেক দর্শকই চমকে যাননি, কিন্তু কেউ খেয়াল করেননি ফেলুদা কিন্তু জানতো না আমাদের মতো যে ভবানন্দ কোনটা। ফেলুদা যদি মাথার মধ্যে সেটা খেলিয়ে বারো করে আন্দাজও করেন,
তাহলে তিনি সেটা একবারও কেন শেয়ার করলেন না তোপসের সাথে বা দর্শকের সাথে? উনি কি করে জানলেন? এটাই আসলে ভবানন্দ। এইটা আমার কাছে জার্ক নাম্বার 1। এমনকি ক্লাইম্যাক্সে যেখানে রামদেওরা থেকে ওঠা ট্রেনে যখন মন্দার বোস উঠে পড়ে, তখন যখন ফেলুদা তাকে ডাইরেক্ট চার্জ করে যে ভবানন্দের চেলা বলে, ভবানন্দের চেলা, এবার সাঙ্গ আপনার ভবের খেলা। ওঠুন ওঠুন ওঠুন, উঠে দাঁড়ান। তখনও আমার কাছে খুব একটা অদ্ভুত লাগে না। মনে হয় এটা যেন কিছুটা আন্দাজে বলা, কিছুটা ওই লোকটাকে শক থেরাপি দেওয়া, সত্যি কথা মুখ থেকে বার করবার জন্য। কিন্তু যখন উনি প্রি ক্লাইম্যাক্সে এই কথাটা বলে ফেলেন যে ভবানন্দ, তখন কিন্তু আমার বারবার এটাতে একটা জার্ক লাগে। যদি ভবানন্দের ব্যাপারে এতটা নিশ্চিত কখন হলেন? তাহলে কি সিনেমায় কোনো এরকম দৃশ্য ছিল যেখানে উনি ভবানন্দের কথা উল্লেখ করেছিলেন, তোপসের সাথে সেটা নিয়ে আলোচনা করেছিলেন? সেটা কি পরবর্তীকালে কাটা গেছে? সেটা কি মূল যে প্রিন্ট তাতেও নেই? আমি এতদিন ধরে ভাবছিলাম যে হয়তো মূল প্রিন্টে সেটা আছে। তাহলে কি সেটা তাতে নেই? তাই জন্য কি আমাদের এই লজিক্যাল জার্কটা লাগছে? নাকি ঈশ্বর সত্যজিৎ রায় ইচ্ছা করেই এই লজিক্যাল জার্কটা রেখে দিলেন দর্শকের বা কিছুটা মস্তিষ্ক ব্যায়াম করবার জন্য? তো তার ফলে আমার কাছে এই লজিক্যাল জার্কটা নিয়ে রহস্য আজও রয়ে গেছে, এবং আমার বারবার মনে হয় যে এটা হয় ইচ্ছাকৃত, নয় আগের কোনো সিন কাটা গেছে। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে রামদেওরা স্টেশন থেকে যখন রাত্রিবেলায় ফেলুদা ট্রেনে উঠলেন, তখন একদম ডাইরেক্ট একটা কম্পার্টমেন্টের দিকে এগিয়ে গিয়ে দরজাটা টানলেন, খুলে গেল, ফেলুদারা উঠে পড়লেন। ফেলুদা গল্পে আমরা জানতে পারি যে ফেলুদা বা তার বাকি যে চরিত্ররা সবাই কিন্তু রাজস্থানে প্রথমবার এলো। রামদেওরাতে তো একদমই প্রথমবার এসছে। ফেলুদা কি করে অতটা নিশ্চিত হলেন যে দরজাটায় তিনি টানবেন আর দরজাটা খুলে যাবে, ভেতর থেকে দরজাটা বন্ধ নয়, কেউ সেখানে নেই? কেউ কেউ বলতে পারে যে ফেলুদা হয়তো স্টেশনে যখন ছিলেন সন্ধ্যাবেলায় রেলের কোনো লোকের সাথে কথা বলেছিলেন, জানতে পেরেছিলেন যে এই ট্রেনের বেশিরভাগই দরজার ছিটকিনিগুলো এরকম ভাঙা থাকে, তার ফলে আপনি ট্রাই করলেই খুলে যাবে। যদি তাই হয়, ফেলুদা যদি আগের থেকেই জানা থাকে যে ছিটকিনিগুলো ভাঙা, তাহলে তিনি যখন কম্পার্টমেন্টের মধ্যে উঠে পড়লেন এবং দরজাটা ভেতর থেকে দিতে গেলেন, তখন যখন দেখলেন যে ছিটকিনি ভাঙা, তখন ফেলুদা বিস্মিত হলেন কেন? তাহলে উনি আগে থেকে জানতেন না? যদি আগে থেকে না জানেন, তাহলে কি করে আত্মবিশ্বাসের সঙ্গে গিয়ে দরজা খুলতে গেলেন? এটা আমার কিছুটা কোইন্সিডেন্টাল লেগেছে। শুধু তাই নয়, যখন মন্দার বোস ফেলুদার কামরায় উঠে আসার জন্য ট্রেনের দিকে এগিয়ে আসে, সেও কিন্তু খুব স্মার্টলি দরজাটা ঠেলে আস্তে আস্তে ঢুকে পড়ে। মন্দার বোস কি করে জানলো যে ফেলুদার যে কম্পার্টমেন্ট তার ছিটকিনি ভাঙা? সে কি করে জানলো যে সে ওই দরজা দিয়ে সে ট্রেনের মধ্যে উঠে পড়তে পারবে এবং ফেলুদাকে আক্রমণ করতে পারবে? ফেলুদা জানতো যে দরজা ভাঙা, শত্রু আসতে পারে। মন্দার বোস কি করে জানলো ভেতর থেকে দরজাটা বন্ধ হয়নি ঠিক করে? এই পয়েন্টটা আমার কাছে খুব কোইন্সিডেন্টাল লেগেছে। আমার মনে হয়েছে যেন এই ব্যাপারটাকে অতটা খেয়াল করা হয়নি। পরের পয়েন্ট, মুকুল যখন ডক্টর হাজরার সাথে লাল কেল্লার যে কেল্লাটা সেটা দেখার পর ট্রেনে উঠে, তখন ঘটনাচক্রে আমরা দেখি দুষ্টু লোক দুজন, তারাও মুকুলের সাথে একই ট্রেনে উঠে পড়েছে। আচ্ছা, আমি একটা কথা ভাবছি যে একটা বাচ্চা ছেলে যে জাতিস্বর, তার কাছে হয়তো গুপ্তধনের খবর আছে, এই কথাকে ফলো করে দুজন লোক তারা একটা অভিযানে চলেছে
টাকাও ইনভেস্ট করেছে, তাদের মধ্যে কি একটু বেশি উদাসীনতা দেখানো হয়েছে? তারা যখন ট্রেনে উঠলো, তারাও তো একটা আন্দাজ করতে পারতো ফেলুদার মতোই যে আমরা একই ট্রেনে থাকতে পারি ডক্টর হাজরা এবং মুকুলের সাথে। তারা রিজার্ভেশন চার্টে একবার খোঁজ করলো না কেন? এবং মুকুলের বয়স তো তারা জানতো, মুকুলের ছবিও তো তারা দুজন দেখেছে। সেখানে অমিয় বর্মন যখন লুডো খেলতে খেলতে বাথরুমের দিকে যাচ্ছেন, সে একটা প্রায় ওই বয়সী বাচ্চাকে দেখেও তার মনে কেন আগ্রহ জন্মালো না বাচ্চাটার মুখটা দেখবার জন্য? তারা বিন্দাস ভাবে চলেছে, যাচ্ছি আমি মুকুলের পিছন পিছন যাচ্ছি, লুডো খেলছে, ড্রিঙ্ক করছে। তারা কি একটু বেশি উদাসীন দেখানো হয়েছে? বা ভিলেনদের কি একটু মজার মানুষ দেখাতে গিয়ে কি একটু বেশি মানে সরলতা দেখানো হয়ে গেছে, যাতে পর মুহূর্তেই আমরা যখন নাহারগড়ে আমরা দেখি যে মন্দার বোস ডক্টর হাজরাকে খুন করে বা খুনের চেষ্টা করে, তখন যাতে ভয়াবহতাটা আরো বেশি লাগে, চমকটা বেশি লাগে, সারপ্রাইজটা বেশি লাগে? এটাই কি কারণ? ওই তো বার করুন, চোখে লাগান। এটা সোনার কেল্লা নয়, এটা অন্য কেল্লা। যাতে ভিলেন গুলোকে মনে হয় খুব কমিক, খুব মজার মানুষ, অথচ পর মুহূর্তেই তারা মারাত্মক শয়তান। তারা একটা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করবার জন্য একটা ভদ্র শান্ত ডাক্তারকে খুন করতেও দ্বিধা করে না। এই কন্ট্রাস্টটা আনার জন্যই কি এই ব্যাপারটা করা হয়েছে? এই প্রশ্নটা আমার মনে হয়েছে। কারোর যদি এই উত্তরটা জানা থাকে, তোমরা আমার কমেন্টে এসে জানিও, আমি তোমাদের কাছে উত্তর আশা করব। পরের পয়েন্ট, আমরা দেখলাম যে যখন জয়সালমীর নামটা মুকুলের মাধ্যমে নকল ডাক্তার হাজরা আবিষ্কার করলেন, তিনি পরের দিন সকালে মুকুলকে নিয়ে বেরিয়ে পড়বেন প্ল্যান করলেন এবং বেরিয়ে পড়লেন। ফেলুদারা বেরিয়ে গেল কেল্লা দেখতে, এবং তারা মাঝ রাস্তায় আবিষ্কার করলো বাটি, বাটি থেকে ফেলুদা একটা সূত্র পেল, ফেলুদা আবার ফিরে এলো। আমরা তখন কিন্তু আসল ডাক্তার হাজরাকে দেখতে পাচ্ছি থানায়, এবং থানার কাছে থানাকে ফোন করিয়ে তিনি জানতে পারলেন যে সার্কিট হাউস থেকে কিন্তু মুকুল ততক্ষণে বেরিয়ে পড়েছে। অর্থাৎ ততক্ষণে আমাদের হিসাব মতো মুকুল ট্রেন ধরে ফেলেছে এবং ফেলুদাও দ্রুত গতিতে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছে, ফেলুদা ওদের চেস করছে। এই সময় রাতে যখন রামদেওরায় ট্রেনের মানে রামদেওরা থেকে যে ট্রেন জয়সালমীরের দিকে যাচ্ছে, সেই ট্রেনে যখন মন্দার বোস ফেলুদার কাছ থেকে পালিয়ে গেল ভোজালি নিয়ে, তখন পাশের কম্পার্টমেন্টে দেখলাম আসল ডাক্তার হাজরা শুয়ে আছে। ডাক্তার হাজরা কখন জানতে পারলেন যে সব ঘটনা আসলে জয়সালমীরে ঘটতে চলেছে? তিনি জয়সালমীর নামটা কখন আবিষ্কার করলেন? এতক্ষণ এত কিছু করেও তিনি কিছুতেই মূল কেল্লাটা আবিষ্কার করতে পারছিলেন না। হঠাৎ করে তিনি জয়সালমীরের নামটা কি করে আবিষ্কার করলেন? তিনি জয়সালমীরে যাচ্ছিলেন কেন? তিনি তো শুধু এটা জানতে পেরেছেন যে সার্কিট হাউস থেকে কেউ একজন মুকুলকে নিয়ে বেরিয়ে গেছে। মুকুল কোথায় গেছে? মুকুল যে জয়সালমীরেই যাচ্ছে বা জয়সালমীরেই গেছে, এইটা আসল ডাক্তার হাজরা জানলেন কি করে? ঠিক কি কারণে তিনি জয়সালমীরের ট্রেনে উঠে পড়লেন, এইটা আমার কাছে খুব একটা ক্লিয়ার হয়নি। আমি অজ্ঞ। যদি কেউ জেনে থাকেন দয়া করে আমাকে জানিয়ে আমার মনের অন্ধকার দূর করবেন। এবং যখন জয়সালমীরে ট্রেন থেকে নামলো ফেলুদা, দেখলাম খুব মানে হাসি মুখেই এগিয়ে এলেন ওই কম্পার্টমেন্টের দিকে যেখান থেকে আসল ডক্টর হাজরা নামছে। ডক্টর হাজরা? ফেলুদা কি করে জানলো ট্রেনের মধ্যে আসল ডাক্তার হাজরা আছে? ফেলুদা তো জানার কথা না।
উনি যদি ইন দি মেন টাইম আবিষ্কার করে ফেলেন যে ওই চাদর গায়ে দেওয়া রাজস্থানী পোশাক পরা লোকটাই আসল ডাক্তার হাজরা, সেটা যদি উনি আবিষ্কার করেই ফেলেন, যদি আমি ধরে নিই তার মাথায় আবিষ্কার হয়ে গিয়ে থাকে, সেটা হয়তো সবকিছু দর্শকদের উনি জানাননি, কিন্তু উনি জানলেন কি করে ওই ট্রেনেরই আরেকটি কম্পার্টমেন্টে আসল ডাক্তার হাজরা আছে? রাত্রিবেলায় তো আপদ বিদেয় হয়েছে, মন্দার বোস মারা গেছে খুব সম্ভবত, এটা ফেলুদা জানতে পেরেছে, কিন্তু তার পিছনে যে আসল ডাক্তার হাজরা আছে সেটা ফেলুদা কোথা থেকে জানলেন? এত স্মার্টলি ফেলুদা যখন ওই রাজস্থানী পোশাক পরা লোকটার দিকে এগিয়ে গেলেন, মনে হচ্ছিল যেন উনি জানতেন ট্রেনের মধ্যে আছে। এটাও আমার কাছে কিছুটা খটকা লেগেছে। আর একটা খটকা খুব ছোট, সেটা হচ্ছে যে ওই কম্পার্টমেন্টের মধ্যে যখন মন্দার বোস আসল ডাক্তার হাজরাকে উঠে বসতে দেখছে, সে মারাত্মক ভয় পেয়ে দরজার ধাক্কায় ট্রেন থেকে পড়ে মারা যায়। মনে পড়ে ভূতের ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু যে লোকটা এতটা দুর্ধর্ষ যে একটা মানুষকে মানে অতি সহজে খুন করতে পারে এবং খুনের কথা খুব সহজভাবে বলে, হ্যাঁ এত বড় একটা পরিশ্রম হলো, তার একটা মূল্য নেই, খুব সহজে বলে খুনের কথা, এত মারাত্মক একজন মানুষ সে এতটা ভূতের ভয় পায়, এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। পেতেই পারে, আমার কাছে সেটা খুব একটা বড় কথা নয়, কিন্তু কোথাও গিয়ে তার ভূতের ভয়টা আমার মনে হয় ছোট্ট কোনো সংলাপ বা কোনো কিছুর দ্বারা একটু আগে দর্শককে জানিয়ে দেওয়া উচিত ছিল। যেমন ভাবে অমিয় বর্মন মানে নকল ডাক্তার হাজরা ময়ূরকে ভয় পায়, সেটা যেমন তার সংলাপের মাধ্যমে আমরা আগে থেকেই এস্টাবলিশড অবস্থায় পেয়েছিলাম, তার ফলে ও যখন ময়ূরকে ভয় পাচ্ছে, ময়ূরকে গুলি করতে যাচ্ছে, সেটা যখন আমাদের কাছে খুব ক্লিয়ার হচ্ছে, সেখানে মন্দার বোস যে ভূতে ভয় পাচ্ছে, মন্দার বোস যে এত দুর্ধর্ষ হলেও ভূতে ভয় পায়, এটা মনে হয় একটা ছোট্ট কোনো পয়েন্টে আমাদের জানিয়ে দিলে সুবিধা হতো। তো এই হচ্ছে আমার উপলব্ধি। আরো হয়তো ছোট ছোট কিছু মিস্টেক্স আছে, আমার বন্ধুরা বলতে পারবেন। আমি মনে করি এগুলো ইচ্ছাকৃতই করা, এগুলো ঈশ্বর কখনো করতে পারেন না, ঈশ্বর কখনো ভুল করেন না, ভগবান কখনো ভুল করেন না, বা কোনো ছোট ছোট দৃশ্য হয়তো এডিট টেবিলে কাটা গেছে যেগুলোতে আমার এই প্রশ্নগুলোর উত্তর ছিল। আমি চাইবো তোমরা যারা বড় পর্দায় সোনার কেল্লা দেখেছো তাদের কেমন লেগেছে তারা বলো, এবং আবার বলছি এটা কোনো রিভিউ নয়, এটা কোনো চমক দেওয়ার কোনো বিষয় নয়, এটা আমার একটা প্রিয় সিনেমাকে ঘিরে যে ভালো লাগা সেটাই ব্যক্ত করা। ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, আগামী দিনে আসছে এরকম অনেক সুন্দর সুন্দর কাজের ভিডিও।